আসসালামু আলাইকুম। আমাদের দেশে যে সকল প্রতিষ্ঠানে কম সংখ্যক এমপ্লয়ি বা কর্মী আছে সে সকল প্রতিষ্ঠান সাধারণত চুক্তিভিত্তিক লোক নিয়োগ দিয়ে থাকে। এক্ষেত্রে লেবার লর আলোকে তাদের নিজস্ব কাঠামোতে বেতন প্রদান করে থাকে। এখন আমরা এরকম একটি প্রতিষ্ঠানের বেতন শীট তৈরি করব। একটি প্রতিষ্ঠানের স্যালারি শিট তৈরি করার সময় সাধারণত তিনটি পার্ট থাকতে পারে। প্রথমটি হলো মূল শিট, এখানে এক মাসের স্যালারির সমস্ত ইনফরমেশান থাকবে। তার পরবর্তীতে দেখতেছি আছে ব্যাংক শিট, এখানে ব্যাংক অ্যাডভাইসের জন্য যে ডাটাগুলো লাগবে, অর্থাৎ যাদের স্যালারি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়েছে তাদের ইনফরমেশানগুলো থাকবে। তারপরে আছে ক্যাশ স্যালারি শিট, এখানে যাদের স্যালারি ক্যাশের মাধ্যমে প্রদান করা হয়েছে, কোনো কারণে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাদের স্যালারি ইনফরমেশান এখানে থাকবে। এখানে এই শিটের শেষে তারা সিগনেচার করে ক্যাশ ডিপার্টমেন্ট থেকে বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে স্যালারি নেবে। আচ্ছা, এখানে বলে রাখি যে এই ক্যাশ স্যালারি ও ব্যাংক শিট এই দুটো শিট মূল শিট থেকে অটোমেটিক্যালি তৈরি হবে। এখানে আমাদের ডাটা তেমন ইম্পোর্ট দিতে হবে না, আমাদের মূল ডাটা ইম্পোর্ট দিতে হবে কোথায়? এই মূল শিটে। এখন আমরা দেখি মূল শিটে কি কি আছে। মূল শিটে আছে প্রথমে কোম্পানির নাম, ঠিকানা এবং কোন মাসের জন্য স্যালারি সেই মাসের নাম, এটা প্রতি মাসে চেঞ্জ হবে। এরপর আছে ফরম্যাটের প্রথমে আছে কি সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার অবশ্য অটোমেটিক সিরিয়াল নাম্বার সূত্র ইউজ করা আছে, যার ভিডিও আমি পূর্বে যে ভিডিওগুলো দিয়েছি এখানে পাবেন, আপনারা দেখে নিতে পারেন। এরপর আছে এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি বলতে কোম্পানি কর্তৃক প্রদত্ত আইডি। তারপর এমপ্লয়ির নেম, ডেজিগনেশান। ডেজিগনেশানের পরে আরেকটা সেল করা যেতে পারে, এটা এখানে একটা ইনসার্ট করে নিয়ে যদি এমপ্লয়ি অনেক বেশি হয় সেক্ষেত্রে এখানে ডিপার্টমেন্ট নামে একটা সেল করা যেতে পারে। এখানে যেহেতু এমপ্লয়ি কম সেই জন্য এখানে এই সেলটি করা নেই। যদি এমপ্লয়ি বেশি হয় তাহলে সেক্ষেত্রে এটা করা যেতে পারে। তারপর আছে কি অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্টে তার স্যালারি দেবে সেই অ্যাকাউন্ট নাম্বার। তারপর পেমেন্ট মোড, অর্থাৎ তার পেমেন্টটি কি মোডে হবে, ব্যাংক না ক্যাশ, সেটা এখানে আছে। তারপর আছে জয়নিং ডেট, এমপ্লয়ি জয়নিং ডেট। তার পরবর্তীতে আছে লিভ, পরবর্তী আছে পে ডেট এবং এরিয়ার। এই তিনটি এইচআর ডিপার্টমেন্ট পূর্বেই যেই তার হাজিরা শিট তৈরি করছে এখান থেকে নিয়ে ইম্পোর্ট করতে হবে। এখানে লিভ বলতে আমরা বুঝি যে ছুটি নিয়ে থাকলে সেই হিসাব, কয়দিন ছুটি নিয়ে সেটা এখানে। পে ডেট, পে ডেট হলো আমরা যে কোনো এমপ্লয়িকে সাধারণত 30 দিনের জন্য স্যালারি দিয়ে থাকি। এটা 31 দিনের মাস হলেও আমরা 30 দিন হিসাবে হিসাব করি, আবার 28 দিনের হলেও আমরা 30 দিন হিসাব করে তার দিন হিসাব করি। এই বিষয়টি জানার জন্য অবশ্য গ্রস পেতে গেলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এরপর আছে এরিয়ার ডেট, কোনো কারণে যদি তার স্যালারি এরিয়ার করতে হয়, অর্থাৎ সে কোনো অফ ডেটে বা কোনো উইকেন্ডে ডিউটি করে থাকে, তাহলে সেই ডেটের সংখ্যাটা এখানে হবে, কয়দিন করেছে সেটা পে ডেটের সাথে অ্যাড হবে এটা। আচ্ছা, তারপর আছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি কি? একটি এমপ্লয়ির অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে স্যালারি, মোট স্যালারির কথা উল্লেখ থাকে সেই স্যালারি এটা। আবার যদি পরবর্তীতে ইনক্রিমেন্ট পায় সেটা অ্যাড হয়ে এখানে গ্রস স্যালারি হবে, অর্থাৎ ওই মাসের জন্য কোম্পানি কর্তৃক তার প্রাপ্ত মোট স্যালারি কত হতো সেটা এখানে হবে। এরপর আছে কি বেসিক স্যালারি। বেসিক স্যালারিতে আবার সূত্র ইউজ করা আছে INT P9 × 0.5। আচ্ছা, INT ইউজ করা হচ্ছে, এই INT সূত্রটা হলো কিসের জন্য? সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা করার জন্য। P9 × 0.5 মানে বোঝাচ্ছে যে P9 এর 50%। P9 এ কি আছে আমাদের? গ্রস পে। গ্রস পে বলতে আমরা বুঝাইছি যে এখানে K9 এ আছে তার গ্রস স্যালারি, অর্থাৎ কোম্পানির সাথে যেই স্যালারি সে মাসিক স্যালারি হিসেবে পাবে সেটা এখানে আছে। তার সাথে 30 দিয়ে ভাগ, যেটা বললাম যে আমরা স্যালারি হিসাব করার সময় মোট স্যালারিকে 30 দিনের জন্য হিসাব করে থাকি, এই জন্য 30 দিয়ে ভাগ। আর পে ডেট হলো কোনটা?
আমরা যেহেতু প্রত্যেক মাসে তার স্যালারি 30 দিনের জন্য প্রদান করেছি, পে ডেটও 30 দিন হবে। যদি কোনো কারণে সে অ্যাবসেন্ট থাকে অথবা যদি কেউ মাসের 3-4 দিন বা 15 দিন পরে জয়েন করে, সেই হলে তাহলে যে কয়দিন ডিউটি করবে সেই কয়দিনের স্যালারি সে পাবে। সেই জন্য সেই সংখ্যাটা এখানে বসবে যে 30 দিন থেকে সে কয়দিন ডিউটি করেছে সেই সংখ্যাটা পে ডেট। আচ্ছা, এই পে ডেট থেকে বলছি বেসিক স্যালারি 50%, হাউস রেন্ট কত 30%, মেডিকেল অ্যালাউন্স 10%, কনভেন্স 10%, এই টোটাল 100% অর্থাৎ গ্রস পে সমান হবে। এরপর আছে কি অ্যাডজাস্টেড কনভেন্স অ্যালাউন্স। যদি কোনো এমপ্লয়ি অ্যাডভান্স কনভেন্স নিয়ে থাকে সেই টাকা এখানে হবে, বিশেষ করে মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স নিয়ে থাকতে পারে। এরপর আছে কি ট্যাক্স। এমপ্লয়ি যদি ট্যাক্স পেই হয় সেক্ষেত্রে তার ট্যাক্স ক্যালকুলেশন করে এআইটি কেটে রাখতে হবে এবং টিআর চালানের মাধ্যমে তা ব্যাংকে জমা দিতে হবে। এই ট্যাক্সের বিষয়ে জানার জন্য আমার পূর্ববর্তী ভিডিও ট্যাক্স রিলেটেড যে দুটি ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এরপর আছে লোন অ্যান্ড অ্যাডভান্স। এমপ্লয়ির যদি কোনো লোন বা অ্যাডভান্স থাকে সেটা এখানে লোন আউটস্ট্যান্ডিং ব্যালেন্স। এমপ্লয়ি যদি বেশি টাকা লোন নিয়ে থাকে এবং এরকম থাকে যে তার মাসিক একটি অংশ সে প্রদান অ্যাডজাস্ট করবে, সেক্ষেত্রে তার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থাকবে। এই হিসাবটি অবশ্য অন্য কোনো শিটে করা থাকবে, সেখান থেকে জাস্ট ডাটা ইনপুট দিতে হবে এখানে। তারপর স্যালারি ডিডাকশান, এখানে এই সেলটা হলো যদি কোনো কারণে আরও কোনো ডিডাকশান থাকে। আবার যদি কোম্পানি যদি ভবিষ্যতে পিএফ চালু করে সেক্ষেত্রে এখানে আমরা পিএফ নামে এই সেলটা ইউজ করতে পারি। আচ্ছা, এরপর আছে নেট পে। নেট পে হলো ওই মাসে কত টাকা ব্যাংক বা ক্যাশের মাধ্যমে সে পাবে সেই টাকা এখানে। আচ্ছা, এটা হলো তার ওই মাসের নেট টাকা, কত টাকা সে পাবে। এটা কিন্তু তার স্যালারি না, তার স্যালারি কোনটা গ্রস পে। তার মোট স্যালারি হলো গ্রস পে, কিন্তু বিভিন্ন ডিডাকশানের পরে এই টাকা তার ব্যাংকে যাবে বা ক্যাশের মাধ্যমে সে পাবে। আচ্ছা, এখানে কি দেখতেছি আমরা, এই টাকা হলো কোম্পানির উক্ত মাসের স্যালারি খরচ। আচ্ছা, এর নিচে একটা আমরা চেকিং লিস্ট তৈরি করেছি, সেটি মানে স্যালারি শিটের কোনো ভুল থাকলে সেটার চেক করার জন্য। প্রথমে আছে কি পেমেন্ট মোড। পেমেন্ট মোডে আমরা কি করছি, ইউনিক F9 থেকে F29। F9-এ আমাদের আছে কি, এফ সেলে আমাদের কি আছে ডাটা, এফ সেলে আছে হলো কি পেমেন্ট মোড, অর্থাৎ কোন মোডে স্যালারিটা প্রদান করা হয়েছে, ক্যাশ না ব্যাংক, এটা সে ইউনিক করে নিয়েছে ইউনিক সূত্রের মাধ্যমে। তো ইউনিক সূত্রটি এমএস ওয়ার্ডের 2021-এর পরবর্তী যে ভার্সনগুলো আছে সেখানে পাওয়া যাবে, আগেরগুলোতে কিন্তু পাওয়া যাবে না। এখানে অবশ্য 3টা ইউনিক প্রাইস এসে, একটা ব্যাংক মাধ্যম, একটা ক্যাশের মাধ্যমে, আর একটা হচ্ছে হলো হেল্ডআপ। হেল্ডআপে অবশ্য কোনো টাকা আসেনি, কারণ কি দেখি একটু আমরা, যে এমপ্লয়িটির স্যালারি হেল্ডআপ করা হয়েছে তার কোনো পে ডেট নাই, অর্থাৎ তার হাজিরা সে কোনো ডিউটি করে নাই ওই মাস, সেই জন্য তার কোনো হাজিরা আসে নাই। এই জন্য তার গ্রস স্যালারি 55,000 টাকার হওয়ার পরেও কোনো স্যালারি আসে নাই। আচ্ছা, এরপর দেখতেছি কি আমরা এখানে ব্যাংক যে আছে, ব্যাংকের নেট পে যেটা সেটা টোটাল হয় এখানে আসছে, সেই জন্য আমরা সামিপের সূত্র ইউজ করছি। সামিপের মাধ্যমে আমরা নেট পেটা এখানে কত সেটা টোটাল হয়ে চলে আসছে। একইভাবে ক্যাশের নেট পে কত সেটা টোটাল হয়ে আসছে, হেল্ডআপে যে তো কোনো টাকাই নেই। আবার এখানে আরেকটা নেট পে আছে, এটা আসছে কোথা থেকে, ব্যাংক শিটের E26 নাম্বার সেল থেকে। ব্যাংক শিটের E26 নাম্বার সেলটা কোথায় আছে, এখানে টোটাল যে টাকাটা আসছে
এখানে সেই টাকাটা আসছে। দেখা গেছে যে 2 টাকাটাই সমান হয়েছে, এই জন্য এখানে ডিফারেন্স কিছু আসে নাই, তার মানে এই শিটে কোনো ভুল নেই। একইভাবে ক্যাশের ক্ষেত্রেও তাই, ক্যাশ শিটের K5-এ যে টাকাটা আসছে টোটাল, আমরা ক্যাশ শিটের টোটাল টাকাটা এখানে করছি সাম দিয়ে, সেই টাকাটাই ওখানে শো করতেছে। এখানেও কোনো ডিফারেন্স না আসার জন্য বুঝতে পারতেছি যে আমাদের এই দুটা সমান হয়েছে, আমাদের স্যালারি শিটে কোনো ভুল নেই। আচ্ছা, এরপর দেখি আমরা ব্যাংক শিটটা কী কী আছে। ব্যাংক শিটের প্রথমে কোম্পানির নাম, ঠিকানা, মাসের নাম, এগুলো তো একই, শুধুমাত্র মাসের নামটা চেঞ্জ হবে, সব মাসে একই থাকবে। এর পরবর্তীতে যে 3টা ফিল্ড আছে, 3টা সিরিয়াল নাম্বার, আর তারপর নেম, ডেজিগনেশান, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। সিরিয়াল নাম্বার অটোমেটিক সূত্র ইউজ করা আছে, পরবর্তী নেম এবং ডেজিগনেশান এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে আমরা ফিল্টার সূত্র ইউজ করছি। এটাও MS ওয়ার্ডের 2021 পরবর্তী যে ভার্সনগুলো আছে সেগুলোতে পাওয়া যাবে, আগেরগুলোতে পাওয়া যাবে না। ফিল্টারে বলা আছে যে এখানে যে ব্যাংক লেখাটি আছে একে কেন্দ্র করে এই শিটে, মূল শিটে যা আছে সে ওখানে শো করবে। আবার এই ব্যাংক লেখাটি আমরা নিয়েছি কোথা থেকে, এই যে চেকিং লিস্ট করছি আমরা, এই চেকিং লিস্টে ব্যাংক লেখা আছে এখান থেকে, এই জন্য এখানে ক্রস চেকিং হয়ে যাচ্ছে। আমাদের ব্যাংক যদি ওখানে যদি ব্যাংক যেটা যেটা ব্যাংক উল্লেখ করা আছে শুধুমাত্র সেটা এখানে আসতেছে। আচ্ছা, গেল। তার পরবর্তী এই 3টা সেট অ্যামাউন্টটা কিন্তু আবার লেখা আছে এক্স লুকআপের সূত্র থেকে। এক্স লুকআপ কি কাকে থ্রো করছে? এক্স লুকআপ হচ্ছে ডি সেল সূত্র, ডি সেল থেকে নিয়েছে, ডি সেলকে কেন্দ্র করে এক্স লুকআপ সূত্র আসছে। ডিতে আছে কি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা, এই নাম্বারটা যদি কোনো কারণে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে কোনো কারণে যদি ব্যাংক অ্যাকাউন্ট লেখা না থাকে তাহলে কিন্তু ব্যাংক শিটে যায় এই টাকা আসবে না, তখন এক্স লুকআপ তখন এই টাকা খুঁজে পাবে না ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না পেলে। সেই জন্য এটা একটা ক্রস চেকিং আমরা এখানে দিয়েছি। এই ক্রস চেকিং দেওয়ার ফলে আমাদের এই পেজটাতে কোনো ভুল থাকলে তা সহজেই ধরতে পারবো। অবশ্য এক্স লুকআপের সূত্রটি কিন্তু 2021 পরবর্তী MS ওয়ার্ড যেই MS অফিস যেই আসে সেখানে পাওয়া যাবে, আগেরগুলোতে কিন্তু এক্স লুকআপ না পাওয়া যায়, তখন আমরা ভি লুকআপের সূত্র এখানে ইউজ করতে পারি। আচ্ছা, এই শিটটা কী করতে হবে আমাদের, এই ব্যাংক যে মাধ্যমে যাদের স্যালারি প্রদান করা হবে তাদের জন্য এই শিটটা আমাদের তৈরি হয়েছে। এটা ব্যাংক অ্যাডভাইসের সময় এই শিটটা আমাদের প্রিন্ট দিয়ে নিয়ে সিগনেটরির যে ব্যাংক সিগনেটরি আছেন তার সিগনেচার নিয়ে এটা মেল করে দিতে হতে পারে, এবং পরবর্তীতে হার্ড কপি পাঠায় তাদের কাছ থেকে একটা রিসিভিং নিয়ে আসে স্যালারি শিটের সাথে রেখে দিতে হবে। আবার এই শিটটি ব্যাংকে কিন্তু এক্সেল চাইতে পারে, কারণ তাদের কাজ সহজ করার জন্য। তখন আমরা কি করব, কপি মুভ করে নিয়ে এই শিটটাকে নতুন একটা নিউজ বুক করে নিয়ে ক্রিয়েটটা কপি করে নিয়ে আমরা ব্যাংকে ইমেল করে দিব। এরপর আছে কি ক্যাশ স্যালারি। ক্যাশ স্যালারি তো আগে বললাম যে যাদের স্যালারি ক্যাশের মাধ্যমে প্রদান করা হবে তাদের ইনফরমেশান। এই শিটের এই যে এখানে যে টোটাল আসছে এই টোটালটাকে আমরা যে নেট পেজে টোটাল ভি সেলে আছে এই টোটালটা এখানে চলে আসছে। আবার এই ক্যাশ লেখাটি আমরা নিয়েছি ওই মূল শিটের যে চেকিং যে একটা আছে চেক লিস্টটা আমরা করছিলাম, চেক লিস্টের এই কী সেলটা যে 47 এই সেল থেকে কিন্তু এটা গিয়েছে, এই যে 47 থেকে এটা আসছে। এটা আমাদের একটা ক্রস ম্যাচ চেকিং। আচ্ছা, আর এই ক্যাশকে কেন্দ্র করে আমরা এখানে ফিল্টারের সূত্র ইউজ করেছি, এই যে ফিল্টারের সূত্র ইউজ করছি। এই ফিল্টারের সূত্র অবশ্য আমরা মূল শিটটা পুরোপুরি এখানে অ্যাড করে দিয়েছি, ফলে মূল শিটে ক্যাশ নামে যেই ডাটা আছে সব এখানে শো করছে। এইভাবে ক্যাশ শিটটি অতি সহজে তৈরি করে ফেলেছি আমরা। আর
তো অবশ্য এগুলো তো প্রতি মাসে ইউনিক, এগুলো আগে থেকেই আমরা প্রতি মাসে দিয়ে একই থাকবে, একইভাবে প্রতি মাসে থাকবে। এগুলো নাম ঠিকানা এগুলো তো প্রতি মাসে একই থাকবে, শুধুমাত্র এই ডাটাগুলো মূল শিটের ডাটা প্রতি মাসে চেঞ্জ হওয়ার সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা ফরম্যাট আকারে এই শিটটা রেখে দিতে পারি। এখন ব্যাংকের আরও কিছু কাজ থাকে। এই শিটটা তো আমরা প্রিন্ট দিয়ে সিগনেচার করে পাঠিয়ে দিব এবং এক্সেল কপিটা মেল করে পাঠিয়ে দিব। তাছাড়াও ব্যাংকে একটা অ্যাডভাইসের জন্য চিঠি পাঠাতে হতে পারে। চিঠিটা এরকম হবে, প্রথমে ডেট, কার বরাবর দিয়েছি, অন্য ব্যাংকের নাম ঠিকানা, তারপর সাবজেক্টে থাকবে এমপ্লয়ি স্যালারি ট্রান্সফার, কোন মাসের জন্য সেটা। তারপর কি বলা থাকবে, ডিয়ার স্যার প্লিজ এক্সিকিউট দ্য ফান্ড ট্রান্সফার ফ্রম আওয়ার কোম্পানি অ্যাকাউন্ট, অর্থাৎ যেই নামে অ্যাকাউন্ট থেকে স্যালারি যাবে সেইটার নাম, কি পারপাস সেটা, এবং টাকার যে হিসাব নিকাশ সেগুলো এখানে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আছে। আর শেষে বলা আছে কি, রিকোয়েস্ট করা আছে যে স্যালারি প্রদানের সময় ন্যারেশানে কোম্পানির নাম এবং কোন মাসের স্যালারি সেটা দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট করা আছে। এরপর যে সিগনেটরি আছেন তার সিগনেচার ও সিল যদি থাকে সিল। এটা অবশ্য সাধারণত কোম্পানির প্যাডে প্রিন্ট দিতে হয়। কোম্পানি প্যাডে প্রিন্ট দিয়ে সিল সিগনেচার দেওয়ার পরে এটা আমাদের ব্যাংকে পাঠিয়ে দিতে হবে এবং একটা রিসিভিং নিয়ে আসে আমাদের ব্যাংক শিটের সাথে, স্যালারি শিটের সাথে রেখে দিতে হতে পারে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক, শেয়ার